জীবন থেকে এই সকল মানুষকে দূরে সরিয়ে দিন যারা আপনার দুর্বলতাকেই পয়েন্ট করে কথা বলে, আর সেই সব মানুষের সাথেই সখ্যতা বাড়ান যারা আপনার দুর্বলতা দেখেও না দেখার ভান করে। তাহলে দেখবেন জীবনটা সুন্দর এবং উপভোগ্যময় হবে, শিখতে পারবেন অনেক কিছু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি ডাইনিং টেবিলটার কাছে। কালকে রান্নাটা ধুয়ে দিয়েছিলাম, এর জন্য আর রাতে তেমন একটা পরিষ্কার করা হয়নি, সেটাই আগে করে নিচ্ছি। যেহেতু ঘুম থেকে সকালে আমিই উঠি প্রথমে, উঠে যদি দেখি ডাইনিং টেবিলটা অপরিষ্কার, কেমন জানি অস্থির লাগে। কারণ আজকালকার বাসার ডিজাইনে দেখেছি বেশিরভাগ বাসারই মাঝখানটা বা সেন্টার পয়েন্টে থাকে ডাইনিং স্পেস। ডাইনিং টেবিলটা একদম চোখের সামনে, সেটাই যদি অগোছালো থাকে তাহলে কি ভালো লাগে বলুন? এই যে ভাস দুটো দেখছেন, এ দুটো খুলনা থেকে এসেছে। বোনকে বলেছিলাম, তুই তো অনেক কিছু বানাস, এই দুটো আমাকে পাঠিয়ে দিস। সেগুলোইও পাঠিয়ে দিয়েছে। বাবা মা এসেছে গতকাল, তাদের কাছেই পাঠানো হয়েছে এই দুটো। ভাবলাম ডাইনিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করে দেই। কি সুন্দর বানিয়েছে, তাই না? আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন আমরা যমজ বোন। আমার বোনের ইউটিউবে চ্যানেল আছে, সেটা বেশিরভাগ মানুষই জানে, আমার পরিচিতরা বা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে। ওর চ্যানেলের নাম ঐশী ক্যানভাস। ওর চ্যানেলে ও বিভিন্ন ধরনের ক্রাফটের জিনিস বানানোর ভিডিও দেখায়। আপনারা যারা এগুলো নিজেরাই হাতে বানাতে চান তাদের জন্য কিন্তু ওর চ্যানেলটা একটা পারফেক্ট চ্যানেল, অবশ্যই ভিজিট করবেন। আমি চেষ্টা করব ওর পেজের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে। সেদিন যে মিস্টার ডিওয়াই থেকে ফুলগুলো এনেছিলাম, সেগুলো দিয়েই একটু ডিফারেন্ট লুক করে নিলাম। ব্যাস, চেঞ্জ হয়ে গেল ঘরের মাঝখানের লুকটা। আসলে ঘর সাজাতে খুব দামি কিছুর দরকার হয় না। আপনার যদি রুচিশীল বোধ থাকে তাহলে আপনি খুব অল্প জিনিস এবং অল্প দামি ঘর সাজিয়ে নিতে পারবেন। এখানে আমার প্রায় 4-5 মাসের সব শুকনো বাজার বলতে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, চিয়া সিড, যেগুলো আমার সব সময় লাগে আর কি, সেগুলোই বাবা নিয়ে এসেছে। আমার বাবা যেহেতু খুলনা থেকে আসে, যখন পাইকারি বাজারগুলো করে তখন আমার জন্যও করে নিয়ে আসে। এগুলো দিয়ে আমার প্রায় 5-6 মাস চলে যায়। বাবা তো কোনগুলো সংসারে দরকার সেগুলো সবসময় হিসেব করে নিয়ে আসে, বলতেও হয় না। বাবা মা মনে হয় এরকমই হয়। এখন সেগুলোই আমি যতটুকু প্রয়োজন আমার 1 মাসের জন্য সেইভাবে বুঝে কৌটায় ভরে নিচ্ছি, আর বাকিগুলো উঠিয়ে রাখবো। মাঝে মাঝে একটু রোদ্দুর দিতে হয়, তাহলে আর কোনোই সমস্যা হয় না। এ যেমন দারচিনি, এটা দিয়ে তো বলতে গেলে আমার 6 মাসের ঊর্ধ্বে চলে যাবে, অনেকগুলো থাকে। তার সাথে জিরাও আছে, সাথে আছে মৌরি, তোকমা, আরও অনেক কিছু এনেছে, মাছ, মাংস। সেগুলো গতকালকেই সব ফ্রিজ আপ করে ফেলেছি। এগুলো বাকি ছিল, তাই আজকে এগুলো সব উঠিয়ে নিচ্ছি। ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম না, জীবনে এমন কিছু মানুষের সাথে পরিচয় হবে যারা আপনার দুর্বলতা নিয়েই সবসময় কথা বলার চেষ্টা করবে। বিশ্বাস করুন, আমি আমার জীবনে এরকম অনেক মানুষ সাথে পরিচিত হয়েছি এবং আগে এদের কথাবার্তাগুলো আমাকে খুবই ইফেক্ট করতো। কিন্তু পরে নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে কেন আমি তার কথার দাম দিচ্ছি, কিসের জন্য আমি তার কথাকে গণ্য করছি। সে তো আমার জীবনের কোনো ইম্পর্টেন্ট মানুষ না, তাহলে কেন তার কথা ধরে কষ্ট পাচ্ছি। এই সব কারণে কিন্তু নিজের প্রোডাক্টিভিটিও কমে যায়, দেখবেন নিজেকে অনেক লো লাগে। তাই চেষ্টা করবেন এই সব মানুষের কথা জাস্ট শুনতে, কখনোই তার প্রতি উত্তর করবেন না।
আমাদের ইসলাম ধর্মে একটা কথা আছে জানেন তো, যত বেশি চুপ থাকবেন জীবনের মিষ্টতা ততই বৃদ্ধি পাবে। আপনি যদি তার কথায় উত্তর দেন, তার কথাকে ধরেন, তাহলেই দেখবেন জীবনটা কঠিন লাগছে এবং আপনাকে ওই কথাগুলো বেস্ট ইফেক্ট করছে। কিন্তু আপনি যদি সেই কথাগুলোকে জাস্ট এক ধরনের প্রলাপ মনে করেন, তাহলে দেখবেন ওই কথাগুলোর জন্য আপনার কোনো ধরনের মানসিক অশান্তি হচ্ছে না। জানি আমি এটা বলা খুব সহজ, করা কঠিন, কিন্তু কিছু পার্সোনাল প্র্যাকটিসের মাধ্যমে আপনি সেটা করতে পারবেন। যেমন ধরুন, সবসময় এটাই মনে রাখবেন, আপনাকে আল্লাহ দুনিয়াতে যেভাবে পাঠিয়েছেন, যেরকম করে পাঠিয়েছেন সেটাই বেস্ট, এর থেকে বেস্ট কিছু হতে পারে না। আর দ্বিতীয়ত, বাংলা ভাষায় একটা কথা আছে জানেন তো, মরা কুত্তাকে কেউ লাথি মারে না। কথাটা শুনতে খুব খারাপ লাগলেও ব্যাপারটা কিন্তু এমনই। যে কুকুর ঘেউ ঘেউ করে তাকেই মানুষ লাথি মারতে আসে, কিন্তু যে শুয়ে থাকে কুকুরটা, তাকে কি কেউ একটা খোঁটাও দেয়? তার মানে আপনার যোগ্যতা আছে, বা আপনার যা আছে সে চাইলেও তা অ্যাচিভ করতে পারবে না, তাই আপনার দুর্বল জায়গা নিয়েই সে কথা বলার চেষ্টা করে। তাহলে কি উচিত আপনার সেই কথাগুলোকে কানে দেওয়া? আমার বাসায় যেহেতু বাবা মা এসেছে, আমার বাচ্চা দুটোর খুশির সীমা নেই, তাই ভয়েস দেওয়ার সময় মাঝে মাঝে তাদের চিল্লাচিল্লি নয়েজ শুনতে পাবেন। জানি একটু ট্রাবল হবে, আশা করি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। সব কিছু গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে রাতে একটা বিয়ের দাওয়াত আছে, তাই খুব একটা বেশি রান্নাবান্না করব না। আর আমার বাবা মা প্রচণ্ড পরিমাণে সবজি খেতে ভালোবাসে। এই যে সবজিগুলো দেখছেন, এগুলো তারা সকালবেলা হাঁটতে যেয়েই নিয়ে এসেছে। আমার বাবা থাকলে আমার বাজারটা পর্যন্ত করতে হয় না, সব কিছুই সে সকালবেলা উঠে গুছিয়ে করে নিয়ে আসে। যতই নিষেধ করবেন শুনবে না। আজকে রান্না করব লাউ শাক সিম দিয়ে ভাজি, শোল মাছ ভুনা করব বা আলু টমেটো দিয়ে রান্না, আর হচ্ছে ডাল। এখন আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি। মা এসেছে, মাই রান্না করবে। মা আসলে এই কাজগুলো আমার একদমই কমে যায়। বাচ্চাদের খাওয়ানো থেকে শুরু করে রান্নাবান্না সব কাজেই সে সাহায্য করে আর কি। এর জন্য বেশ রিল্যাক্সে কাটাই। সবজিগুলো কেটে দিয়েছে আমার হেল্পিং হ্যান্ড। আপনারা তো জানেনই এই কাজে আমি বড়ই অজ্ঞ, পারি না বললেই চলে। এটাতে ডাল বসিয়ে দিয়েছি। আমার বাসায় ডাল লাগবেই লাগবে। ডাল রান্না করলে আমার বাসার অর্ধেক রান্না হয়ে যায়। আমার বাবার ডাল খুবই পছন্দ, কিন্তু এই ডায়াবেটিসের কারণে বাবাকে ডাল খাওয়া একদম নিষেধ করে দিয়েছে। তাই বেশি করে পাতলা ডাল রান্না করি। বাবা কি করে, গ্লাসে নিয়ে লেবু দিয়ে খায়। এই খাবারটা আমারও বেশ পছন্দের, বাবাই শিখিয়েছে। আমার ভাজি হয়ে গেছে। ভাজির মধ্যে বেশি করে ধনিয়া পাতা দিই। এই শীতে ধনিয়া পাতা ছাড়া আমি কোনো রান্নাই চিন্তা করতে পারি না। যে কথা বলছিলাম, জীবনে শুধু এরকম মানুষের সাথেই পরিচয় হবে তা কিন্তু না, যারা আপনাকে সারাক্ষণ পিছনে টেনে নিয়ে যেতে চাবে। জীবনে আপনি এমন কিছু মানুষের সাথেও পরিচিত হবেন যারা আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে সবসময় স্পৃহা দেবে। তাদের কাছ থেকে শেখার অনেক কিছু থাকে, যেখান থেকে আপনি মনে করবেন আপনার কোনো ধরনের কোনো হোপ নেই, তারা আপনাকে শেখাবে যে না, তুমি চাইলে নতুন আশা আবার বাঁধতে পারো। সব সময় চেষ্টা করবেন নিজেকে চেনার, নিজের শক্তিটাকে জানার। আপনার থেকে আপনাকে কেউ ভালো জানে না, আমার কাছে এটাই মনে হয়। কারণ আমিই দেখেছি, যেখান থেকে আমি আমার সব ধরনের আশা ছেড়ে দিয়েছি, সেখান থেকেই আমি যখন আবার নিজেকে দাঁড় করিয়েছি, ঠিকই পেরেছি। তাহলে আসলে অসম্ভব কিছুই না, শুধু মনের মধ্যে বিশ্বাস রাখাটাই জরুরি। চেষ্টা করুন নিজেকে বুঝতে, নিজে কি চান জীবন থেকে সেটাকে জানতে। আমি ওদিকে কাজ গুছাচ্ছিলাম, মা রান্নাবান্না শেষ করে ফেলেছে। ডাল,
এই ভাজিটা আমার বাসায় প্রত্যেক দিনই দেখবেন, সব ধরনের সবজি মিলিয়ে ভাজি, কারণ আমার হাজব্যান্ড এই ভাজিটা খুবই পছন্দ করে। লাউ শাক সিম ভাজি আর শোল মাছ ভুনা। এটা বিকালের দিকে, ওই যে বলেছিলাম আজকে একটা বিয়ের দাওয়াত আছে, তার জন্য এই ড্রেসটাই বের করে নিয়েছি। অনেক দিন কোনো বিয়ের দাওয়াত খাওয়া হয় না। এটা আমার ছোট চাচার মেয়ের বিয়ের সময় কিনেছিলাম, সেটাই ভাবলাম আজকে পরে যাই। সাথে একটা গোল্ডেন কালারের ঘড়ি আর এই ছোট্ট সোনার চোকারটা, এটা আমার মায়ের। আমি, আমার বোন, আমার মা বলতে গেলে নিজেদের সব জিনিসপত্র ভাগাভাগি করে পড়ি। যেমন কোনো সময় যদি কোনো বিয়ে বাঁধে বা কোনো অনুষ্ঠান, বোনের কাছে একটা ড্রেস আছে, সেটা আমার কাছে নেই, বোনকে বলি কুরিয়ার করে দে। আবার যদি ওর কোনো অনুষ্ঠান থাকে তখন ও বলে আপু এই ড্রেসটা পাঠিয়ে দিও তো। আমরা এরকমই, এমনকি জানেন না, আমরা চাচাতো ভাই বোনরাও এরকম। আমার চাচাতো বোন থাকে মিরপুরে, কোনো শাড়ি লাগলে ওকে বলি তোর ওই শাড়িটা পাঠিয়ে দিস তো, কালকে একটা বিয়ে আছে। দেখুন, মিরপুর বেনারসি পল্লীতে চলে এসেছি। আজকের বিয়ের দাওয়াতটা মিরপুরেই। এখানে এসে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। আমার বিয়ের সব কেনাকাটা মিরপুর বেনারসি পল্লী থেকেই করেছিলাম। কোনো একদিন এক ভিডিওতে আপনাদের কাছে আমার বিয়ের কোনো গল্প করব, বিয়ের ছবিগুলো দেখাবো। আসলে কি অদ্ভুত সুন্দর সময় কাটিয়েছি। জীবনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমরা পিছনে ফেলে আসি। যদি নিজেদের কাছে রিমোট থাকতো তাহলে ঠিক সেখানে আবার ফিরে যেতে চাইতাম। আজকালকার বিয়েগুলোতে একদমই ভালো লাগে না, গেলে মনে হয় কেমন মেকি একটা কিছু। সবাই শুধু ছবি তুলতে ব্যস্ত, কারো সাথে কোনো কথা নেই, গল্প নেই, মজ মাস্তি নেই, সবাই শুধু ছবি তুলছে, এটা নিয়েই তাদের সময় কেটে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ, সব কিছু অ্যাটেন্ড করে ফিরছি বাড়ির পথে। আর একদিন আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।